ছোট ছেলেবেলা আমি খুব দুষ্ট ছিলাম, এক কথাই। আমার মতো দুষ্ট আমাদের 10টা পাড়া তো কেউ ছিল না। একে মারতাম, ওকে ধরতাম, কথা বললে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিতাম। তবে গোসল করতেছে ওই শুকনো জামাগুলো পানিতে ফেলে দিতাম, গোবরের উপরে ফেলে দিতাম। কাঁচামরিচ ভেঙে ওই বিড়ালের নাকে ঘষা দিয়ে দিতাম। অন্য কোনো দুষ্টামি আমি করতাম না। আমি এইভাবে মানে দুষ্ট দানপিটে ছেলে ছিলাম। আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি যেটা করেছি সেটা তো আমি আর বলবো না যে আমার কী অবদান আছে। স্বাধীনতায় আমার অংশ আছে। দেশটা স্বাধীন হয়েছে, আমি একজন স্বাধীনতার অংশীদার। এখানে আমরা তো খুব ওই রাজনীতির বড় নেতা টেতা কিছুই ছিল না, কিন্তু মিছিলের প্রথম থাকতাম। ওই লাঠি মিছিল যেটা হয়েছিল বঙ্গবন্ধুর সবাই সবচেয়ে বড় সারা দেশব্যাপী, ওই রেসকোর্সের ময়দানে সব লাঠি শোটা নিয়ে হাজির হয়েছে, আমিও গিয়েছিলাম সেখানে লাঠি শোটা নিয়ে। তো ওখান থেকে যখন নাকি আমাদের উপর আক্রমণ শুরু হলো, স্বাধীনতার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু, তারপর পাক বাহিনী যেভাবে পারে আমাদের উপর অত্যাচার, গুলি, লাঠি, স্টিক সব কিছু দিয়ে আমাদেরকে আক্রমণ করলো। আস্তে 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 শহরগুলো, গ্রামের থেকে যারা শহরে কাজকর্ম করতো তারা আস্তে আস্তে যার যার গ্রামের দিকে চলে যেতে লাগলো। আমরাও ঢাকা থেকে পায়ে হেঁটে আস্তে 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 ব্রাহ্মণবাড়িয়া গেলাম। ব্রাহ্মণবাড়িয়া গিয়ে সেখানে আমরা থাকার পর শুনলাম যে পাক আর্মিরা ভৈরব পর্যন্ত চলে এসেছে, এদিকে আসতেছে। তখন আমরা আমাদের বাড়ি ছেড়ে আমাদের যত আত্মীয় স্বজন ছিল, মানে এমনও আত্মীয় স্বজন ছিল যে কোনো দিন আমরা তাদেরকে দেখি নাই, জানি, সেই সব বাড়িতেও চলে গেলাম। আবার ওইখানে কয়েকদিন থেকে যখন শুনলাম এদিকে আসছে, আরও দূর দূর যেতে যেতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাতগাঁও একটা জায়গার নাম, সাতগ্রাম না জায়গাটার নামই সাতগাঁও, সেখানে ছিলাম। সেখান থেকে বর্ডার 3 মাইল, আগরতলার বর্ডার। ওই বর্ডারটার নাম বামুটিয়া বর্ডার। তো আমরা সেখানে যাওয়ার পর যখন শুনলো আর্মিরা চারিদিকে আক্রমণ রেড করতেছে, তখন আমার মা বাবার সঙ্গে ছিল, ওরা বলছে তোরা ইন্ডিয়া চলে যা। ওই ইয়াং ছেলেবেলেদের প্রতি অন্যায় অত্যাচার এগুলি করতো। তো আমরা চার ভাই আগরতলা চলে গেলাম। রাস্তায় এসে আব্বা দাঁড়াইছে, একটা জমির সঙ্গে দাঁড়া রয়েছে, আমরা হাঁটে যাচ্ছি, লম্বা 1 মাইল পর্যন্ত খোলা। আম্মা শাড়ি পরা, আব্বা দাঁড়ানো ছিল। 1 মাইল পর্যন্ত আমরা যাচ্ছি, দেখলাম দাঁড়াইয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আমরা মানে ভ্যানিশ মানে ইরেজ না হই, স্ক্রিনের মতো আর কি, যেন মিশে না যাই, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল। তারপর আমরা চলে গেলাম। আমরা যখন ওই গ্রাম দিয়ে বামুটিয়া বর্ডারে আগে আসার জন্য এটি গ্রামের পথ দিয়ে যাচ্ছি, ও একটা বাড়িতে 3 জন লোক দাঁড়ানো, একজন মেয়ে মানুষ আর 3টা লোক দাঁড়ানো, মানে তখন আমাদের বয়সী। আমরা তো সবে মাত্র ওই কলেজে স্টুডেন্ট। তো তখন ওরা আমাদেরকে দেখে ওখান থেকে, মনে করো এখান থেকে 200 হাত দূরে ওরা বাড়িটা। তো ওই বাড়িতে দ্বারা আমরা ক্ষেতের আইল দিয়ে যাচ্ছি, তখন ওখান থেকে আমাদেরকে গালাগালি করতেছে। গালিটা অত্যন্ত খারাপ, মানে এখানে বলার মতো না। মানে সর্বোচ্চ যে গালিটা মা বাপ তুলে যে গালিগুলো দেয়, সেই গালিগুলি দিয়ে বলতেছে তোরা যাসকে লিগা, ঠিক এই ভাষায়, তোরা যাস কই, তোরা থাকবে, আমরা না যাবো গা, অহন্তর মুজিব বাপে কই, অহন্তর মুজিব বাপে ঠেকা না ধরবে। আমরা কোনো উত্তরই দিই নাই, আমরা সোজা খুব গালাগালি করলো অনেকক্ষণ। আমরা চলে গেলাম। তো যাইবার সময় পরে আমরা ভাবলাম যে জানা কথা, ওই বিরাট বড় রাজাকার হয়েছে, জানা কথা ওরা, তোর মুজিব বাপ কই জিগায় বলে। তো আমরা চলে গেলাম বর্ডার ক্রস করে। তারপর ওইখানে ওই আমাদের কাছে তো পাকিস্তানি টাকা, ভারতের টাকা নাই। তখন ওই আমার ছোটো ভাই একটা আংটি ছিল ওইখানে স্বর্ণের, আমার ছোটো ভাই থেকে জাহান, সে পরিচালক, তার হাতে একটা আংটি ছিল। ওই আংটিটা বিক্রি করে আমরা খাওয়া দাওয়া করে, একটা বামুটিয়া বাজার, ওইখানে সামান্য কিছু খাওয়া, কলা, বনরুটি, ওই 2 আনা দিয়ে, তো ওইটা খেয়ে তারপরে 2 টাকা করে জিপ ভাড়া, 22 কিলো ওখান থেকে আগরতলা, ওই জিপে করে আমরা
আগরতলা টাউনে গেলাম। আগরতলা পৌঁছার পর দেখলাম যে আমাদের দেশের অনেক মানুষ এখানে সেখানে ওখানে সেখানে আছে আর কি, এক দুটা। তো আমাদের বেশভূষা কাপড় চোপড় দেখলেই আগরতলার মানুষ বুঝতে পারে যে আমরা উই আর ফ্রম পাকিস্তান। তখন তো ওর বাংলাদেশ নাম নাই, আমরা বাংলাদেশি কিন্তু পূর্ব পাকিস্তানের। তো দুটা লোক এগিয়ে এসে আমাকে বলল যে, আমার ভাই আর আমাকে বলল, আপনারা কি ফাক্কা? ঠিক এই ভাষাটা, আপনারা কি ফাক্কা? বুঝছি কি ঘটনা, পাইকা মানে পাকিস্তানি। আমরা বললাম জি জি আমরা পাইকা, কিন্তু আমরা পাইকা কইেন না, আমরা বাংলাদেশের। তারার ঠিক এইভাবেই কইলাম, তারার সাথে লড়াই করে তো আমরা এখানে বাইক গাইছি। এখন আর আমরা পাইকা না, আমরা বাংলাদেশের, বাংলাদেশি শব্দটা বলি নাই। তখন কইতেছে যে কাম করেন আপনারা, এখানে তো কেউ নাই। না এখানে কেউ নাই, কয় না। তারপর আমরা বললাম, ওনারা বললো যে আপনারা এইখানে কেউ পাইতেন না সহজে, কলেজ স্টিলে একটা জায়গা আছে, ওখানে যান। কলেজ স্টিলে গেলে আপনাদের দেশের বহু মানুষ ওখানে পাবেন। কলেজ স্টিলে কত দূর? কয়ে যায় 8 আনা লাগবো বাস ভাড়া। 8 আনা কিন্তু অনেক, পাহাড়ের উপরে এঁকে বেঁকে। কলেজ স্টিল একটা বিরাট কলেজ ওখানে। তো কলেজ স্টিলে যান। পরে আমরা ওখান থেকে কলেজ স্টিলে গেলাম। কলেজ স্টিলে যাবার পর পরিচিত লোকও বেরিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার। তারপরে ঢাকায় যারা থাকে, মানে পরিচিত লোকের অভাব নাই ওইখানে। আমাদের হোস্টেল, কলেজ বন্ধ, হোস্টেল ফ্রি করে দিছে হোস্টেলের লোকজনকে। ওইখানে সব আমরা, আমাদের মানুষ। আর ওখানে যে প্রিন্সিপাল ছিল, ভদ্রলোকের নামটা এখন ভুলে গেছে, সাংঘাতিক সহযোগিতা করেছিলেন আমাদের আগরতলার, নামটা ভুলে গেছি। খুব সুন্দর চশমা পরে প্রিন্সিপাল উনি ওইখানকার। ওরা আমাদেরকে খাওয়া দাওয়া, এমনকি ওই কাঁসার থালায় ভাত দিত, আমরা খাইতাম। মানে এতটুকু ভাত কাঁসার থালার উপরে ডাল দিত। ডাল দিলে ডালটা মানে ওই কাঁসার থালার মাঝখানটা উপরে, আর ওই জায়গাটা একটু ঢাল। ওই ডাল দিল, ডাল এই জায়গা পর্যন্ত আসতো না, এর আগেই শেষ হয়ে যেত। মানে তবু তো দিত, ওরা কতজনকে দিবে। তারপর ওখানে খেয়ে দিয়ে তারপর ওই আমার বড় ভাই আর্মিতে তখন ছিল, মানে তখন আর্মি দেন, মানে আর্মি ক্যাপ্টেন ছিল পরবর্তীতে। তো আমার ভাই আমার বললো যে ওখানে তো অবস্থা খুব খারাপ, যে অন্য জায়গার থেকে যারা আছে ওই গ্রামে, আমার বাবা মাকে আবার বোন, ওদেরকে যে বামুটিয়া থেকে বর্ডার দিয়া শহরে নিয়ে আসছে। এর ভিতরে কিন্তু ওই রিফিউজির ক্যাম্পগুলো তৈরি হয়ে যাচ্ছে। ওই রিফিউজি ক্যাম্প আছে ইয়ার থেকে 12 কিলো দূরে, আগরতলা থেকে। ওই মোহনপুর ক্যাম্প নাম, মোহনপুর জায়গাটা নাম, ওখানে রিফিউজি ক্যাম্প। রিফিউজি হিসাবে ওখানে একটা ঘর নিয়ে, আমার ভাই আবার ছাত্র লিডার ছিল ব্রাহ্মণবাড়িয়ার। তো ওখান থেকে ওই একটা রিফিউজি ক্যাম্প নিয়ে আব্বা আম্মাকে ওখানে রেখে, আমার ছোট বোন আর বড় বোন রেখে আবার কলেজটা চলে আসছে। তারপর ওই ট্রেনিংয়ের জন্য আমার ভাই চলে গেছে দেহরাদুন, ওখানে ট্রেনিংয়ের জন্য। আমরা এখানে থাকলাম। তারপর ওখানে একটা কালচারাল গ্রুপ হলো, ওই কালচারাল গ্রুপের ভিতরে আমি ঢুকলাম, গান টান গাইতে পারি। তো ঢুকলাম, তখন ওই ছাত্রের ছেলেবেলেরা মুক্তিযুদ্ধের ট্রেনিং হয়। তারপর অপারেশনের জন্য পাঠানো হচ্ছে, আগরতলা থেকে আখাড়া যাও, তুমি অমুক জায়গায় যাও, অপারেশন করো, ওই জায়গার মধ্যে একটা বোম মারবা, ব্রিজটা উড়াই দিবা, এগুলো। তখন আমরা একটা কালচারাল গ্রুপ, আমরা প্রতিটা মুক্তিযুদ্ধের ক্যাম্পে যে আমরা গান করতাম। আমরা তখন গাইতাম ওই যে রবীন্দ্রসঙ্গীত কয়েকটা, আমার সোনার বাংলাও গেয়েছি, তারপরে ধনে ধন্যে পুষ্পে ভরা, তারপরে ওই আর একটা গান ছিল, এই দিন চিরদিন জনতার চোখে জ্বলবে, সোনা জলা আগামী রূপময় কথা বলবে। এই গানটা লিখেছিল হচ্ছে গিয়া সম্ভবত আব্দুল লতিফ, বিখ্যাত একজন ব্যান্ড, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবেসেছি, ওনারই লেখা। তো ওনার এই গান আমরা, এই দিন চিরদিন জনতার চোখে জ্বলবে, তার আবার জম্বে মেলা বটতলা হাটতলা অগ্রাণে নবান্ন, ঠিক পরে এটা আসছে। এইগুলি আমরা করতাম। এগুলি করার পর এইভাবে আমরা প্রচুর। তবে একটা খুব স্মরণীয় ঘটনা আমার কাছে, যে
এই আগরতলা টাউন থেকে 65 কিলো দূরে একটা ওমপি জায়গাটার নাম, প্রায় 20-25 হাজার ফিট উপরে। ওই গিয়ে ওখানে আমরা গান করতে গেছি, আমাদের গ্রুপ দেশাত্মবোধক, সেখানে মুক্তিযোদ্ধার ট্রেনিং হচ্ছে, সেখানে আমরা গেলাম গান গাইতে। ওইখানে অনেক নন বেঙ্গলি আর্মি, ওই শিখ, তারপর ওরা তো উর্দু কথা জানে, হিন্দি আর উর্দু তো একই। আমরা গান টান করলাম, আমাদের সাথে একজন গান গায়ের নাম সুজিত কুমার, চাকমা, চিটাগাঙ্গের, সে আবার মেহেদী হাসানের গান খুব ভালো গায়। তো ওই সুজিত কুমার আমাদের সাথে ছিল। ওইখানে যাওয়ার পর দেখছে অনেক নন বেঙ্গলি আর্মি ভরা, তো সে তখন স্টেজে উঠে একটা গান, ওদের জন্য একটা গান গাইতো, ওই মেহেদী হাসানের একটা গান, মুঝে তুম নজর সে গিরাতে রहोगे, মুঝে তুম কবি ভুলা না সकोगे, একটা গান আছে, খুব হিট গান মেহেদী হাসানের। তো সে হারমোনিয়াম নিয়ে ওই গানটা ধরছে, মুঝে তুম নজর সে গিরাতে রहोगे। এতটুকু করার সাথে সাথে এই যে একজন শিখ আর্মি ছিল ক্যাপ্টেন, সে উঠে গেছে, স্টপ 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 দিস ননসেন্স, স্টপ দিস সং বলে উঠছে। আমরা তো একেবারে অবাক হয়ে গেলাম। তখন কইতেছে, তুম লোক বাংলাদেশ কি আজাদি কে লিয়ে यहाँ आए हो, यहाँ सिर्फ और सिर्फ বাংলা গানা होगा और कुछ नहीं। মানে তোমরা বাংলাদেশের স্বাধীনতার জন্য এখানে আসছো, এখানে শুধু বাংলা গান হবে, নো হিন্দি নো উর্দু। ওই লোকটা তো হিন্দি ভাষার শিখ, ওদের ভাষাটা পাঞ্জাবি শিখদের। তখন কেছে যে কোনো ভাষা হবে না, শুধু বাংলা গান হবে। আমি মনে মনে দেখলাম, শালার কী জিনিস, ওরা যে সৈনিক, দেশকে ভালোবাসা, ওরা সৈনিক হয়েছে, শুধু শুধু না, তোমরা বাংলা গান, অন্য কিছু না। মনে মনে লোকটাকে খুব শ্রদ্ধা করলাম আর কি। তারপর ওই স্বাধীনতা 3 মাস যখন বাকি, তখন বসে এখন কালচারাল গ্রুপ তো থাকবেই, সবাই ট্রেনিং নাও। এখন ট্রেনিং, বেসিক ট্রেনিং, এই রাইফেল এইভাবে কক করে, এইভাবে গুলিটা ঢুকায় ম্যাগজিন ঢুকাবে, এইভাবে এই লকটা তুলে ম্যাগজিন ঢুকাবে, লক অফ করে দিয়া তারপরে গিয়ে ফায়ার করবা। শুধু এতটুকু শিখিয়ে দিয়ে গেছে, যে যেমন চলে যাও। এরপরে আমরা যুদ্ধে ডাইরেক্ট নেমে গেলাম। আখড়া এসে ঢুকলাম 13 তারিখ। গুলাগুলি এই সে করতে করতে আখড়া থেকে ওই পাক আর্মিরা যখন চাপ সামলাতে পারতেছে না, তখন ওরা আখড়া ব্রিজ আছে ব্রাহ্মণবাড়িয়া যাবার, তিতাস, ওইখানেও ওই তিতাসের ব্রিজ পার হয়ে ব্রিজটা বোমা উড়ে দিয়া ওরা চলে গেছে। চলে যাওয়ার পর আমরা ওই ব্রিজ ক্রস করে তারপরে গেলাম, এদিকে গেলে আর্মিরা আসে কিনা। 13 তারিখ কিন্তু আখড়া স্বাধীন হয়ে গেছে। তারপর আমরা ওই কইলাম যে বামুটিয়ার দিকে যাই, ওইখান দিয়ে কেউ আসবে না, ওই যে যেখান থেকে আমরা গিয়েছিলাম। তো ওখান থেকে যাওয়ার পর মনে মনে বললাম যে ওই বাড়িটা যেখানে আমাদেরকে গাড়ি করেছে, এখন তোর মজিব কই, তখন ওই বাড়িটার ওখানে যেয়ে দিয়েছে। আমি কিছু ওই দেখতো বাড়িতে কেউ আসেনি। আমরা তো গ্রুপ একটা পুরা লাইন ক্ষেত্রে, আর কি জিনিস, আমরা যখন লাইন ওইখানে বাড়িতে ওদেরকে পাই নাই, তো লাইন ধরে যাইতেছে, প্রতিটা বাড়ির মানুষ দাঁড়ায় করছে, ভাত খেয়ে যান, 1 কাপ চা খেয়ে যান, ভাত খেয়ে যান, এইভাবে ডাকতো না, আরেকদিন খাবো। মানে আমরা মুক্তিযুদ্ধ তো খুব খুশি মানুষ, সবাই ডাকে, আসেন। এগুলি ভোলার মতো দৃশ্য না, ওইগুলিই মনে পড়ে বেশি আর কি। ওইখান থেকে তারপর ব্রাহ্মণবাড়িয়া আসলাম ওই 13 তারিখই সন্ধ্যায়। 13 তারিখ এসে শুনলাম এইখান থেকে পাক আর্মিরা ভৈরব পর্যন্ত চলে গেছে। ওই 13 তারিখ স্বাধীন হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া এগুলো। তারপর ওই 13 তারিখের পর 16 তারিখ আমরা ওই লঞ্চে করে আমাদের আত্মীয় স্বজন ওখানে 1 রাত থেকে আমরা গ্রুপ আবার একটা লঞ্চে করে বেলুচ রেজিম, পাঞ্জাব, ওই জায়গাটার নাম ভুলে যাই আমি এখন, ওই যে আজমির যেই প্রভিন্সটার, ওই প্রভিন্সের রেজিমেন্ট আমাদের সাথে লঞ্চে, ইন্ডিয়ান। তো আমরা লঞ্চে করে ঢাকায় আসলাম, মানে নারায়ণগঞ্জ লঞ্চে থেকে নেমে তারপর এখান থেকে বাস টাস, লোকজন আসা যাওয়া, গ্রাম থেকে শহর স্বাধীন হয়ে গেছে 16 তারিখ। তখন কিন্তু যুদ্ধটা আর নাই একরকম, শুধু শুনতেছি অরোরা বলতেছে যে রেডিওতে पाक आर्मीদের কে যে तुम लोग सिपाही हो और हम भी सिपाही है, हम लोग तुम लोगों को कुछ नहीं कहेंगे, तुम लोग हमारा पास सरेंडर करो। कतकन परोपरी को जैसे एक सिपाही दूसरे सिपाही के पास सरेंडर करने में कोई लाज नहीं, कोई शर्म की बात नहीं, तुम लोग सरेंडर करो। মানে একজন সৈনিক আরেকজন সৈনিকের কাছে সারেন্ডার করার মধ্যে কোনো লজ্জা নাই।
তোমরা সারেন্ডার করে এইভাবে কতক্ষণ পরপরই রেডিওতে অ্যানাউন্স হচ্ছে আর কি অরোরার। তারপরে আমরা ওই দিনই ঢাকা চলে আসলাম। তারপরে 16ই ডিসেম্বর আসলো, একদিন পরে 16ই ডিসেম্বরে 13 তারিখ ওখানে গেলাম, 14 তারিখ ছিলাম, 15 তারিখ রওনা হলাম। ওই 15 তারিখেই এটা বলতেছে আর কি, যে যেখান থেকে ভূমিকা রেখেছে স্বাধীনতার দেশপ্রেম ভিতরে ছিল তাদের, দেশের জন্যে, দেশের মাটিকে ভালোবাসে, দেশপ্রেম ছিল, যে জন্যেই এই স্বাধীনতাকে কেউ সাপোর্ট করেছে, কেউ স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে। যারা সাপোর্ট করেছে তারাও যেখানে পারে সেখানেই ওরা দেশের জন্যে কাজ করেছে। ওই ভাতটা মুখ্য ছিল না, শুধু পেটে কিছু গেলেই হয়, আর কিচ্ছু না। আর দেশকে স্বাধীন করতে হবে, আমরা দেশের মাটিতে ফিরে যাব তাদেরকে মেরে, এটাই ছিল আমাদের ভিউ। মানে মুক্তিযুদ্ধের গল্প শুনে আমরা ধারণা নেই। মনে করো আমি মুক্তিযুদ্ধ করিনি, আমরা তখন ছোট ছিলাম, যে বড় হয়ে যখন শুনলাম যারা বলে তাদের কথা শুনে আমরা আরও কিছু ধারণা করি, যে এরকম আরও এই সেই ওই ধারণার উপর অরিজিনালটাকে নিয়ে কিছু ধারণা করে আমরা একটা গল্প তৈরি করি। সেখানে ওই বিকৃত শব্দটা যেটা বললাম, ওরকম কিছুটা বিকৃত হয়ে যেতে পারে, ইচ্ছাকৃত না। মুক্তিযুদ্ধ ছবি বানাতে গেলে ইচ্ছা করে বিকৃত কেউ করবে নাকি? তাহলে তো প্রশংসা হবে না। আমি মুক্তিযুদ্ধ বীর সৈনিক করেছি, আমি তো অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড সেখান থেকে আসছে। আমি ছবি বানাতে ফুলজান বিবির মসজিদ, এখন মসজিদ নামটা রাখবো না। একটা মেয়ে তার সারা জীবনে কামাই দিয়ে একটা মসজিদ বানাতে, মেয়েটা ভালো না, মেয়েটা অসৎ পথের, তো অসৎ পথের টাকা দিয়ে শেষ জীবনে একটা মসজিদ তৈরি করে গেছিল। এই জন্যে এটাতে কেউ কোনো দিন নামাজ পড়ে নাই, ওই মসজিদে কোনো দিন আজান হয় নাই। আমি মুক্তিযুদ্ধের সময় দেখছিলাম যে ভাঙা মসজিদ পড়ে আছে, কাছে গেলে মনে হয় যে সাপ বেরিয়ে আসবে, গুই সাপ বেরিয়ে আসবে। এই জন্য একজন লোককে জিজ্ঞেস করলাম, ভাই জীবনে তো অনেক কিছু দেখছি, পরিত্যক্ত মসজিদ পড়ে রয়েছে, এটা তো দেখিনি, এটার কারণ কী? কারণ হলো ওইটাই যে একটা মানে পতিতা তার সারা জীবনে টাকা দিয়ে মসজিদটা বানিয়ে দিয়ে গেছিলো, এই জন্য এই মসজিদে কোনো দিন আজানও হয় নাই, কে নামাজও পড়ে নাই, এতটুকু শুনেছিলাম। ওইটার উপর আমি একটা সাবজেক্ট তৈরি করেছি, এখন এটা আমি করব চ্যানেল আইয়ের পক্ষ থেকে। আমি সাগর সাহেবকে বললাম, সাগর সাহেব কাছে ঠিক আছে করেন ছবিটা। প্রত্যেকটা ক্ষেত্রেই ভালো মন্দ আছে। আমাদের স্বাধীনতার সময় রাজাকার ছিল না, আবার মুক্তিযুদ্ধের সময় অনেকেই রাগারাগিও করেছে যুদ্ধ করতে গিয়ে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই ভালো মন্দ দুটা নিয়েই থাকে। চলচ্চিত্রে ভালো আছে, মন্দ আছে, ভালোর দিকটা বেশি, মন্দর দিকটা কম, এগুলি নিয়ে হয়তো আলোচনা এগুলি হয়। শিল্পী না হলে চলচ্চিত্র হয় না। আমি যত বড়ই ডাইরেক্টর হই, সত্যজিৎ রায় যত বড়ই পরিচালক হয়ে থাকুক, ওই নায়ক নায়িকা শিল্পী ছাড়া কিন্তু সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন না। রাস্তা থেকে ধরে এনে শিল্পী বানানো যায়, কিন্তু সময় লাগে বছরের পর বছর। এই জন্য শিল্পী ছাড়া চলচ্চিত্র হয় না। এবং একটি শিল্পী যদি নাম করতে চায় তাহলে ভালো পরিচালক ছাড়া শিল্পীদের কোনো মূল্যায়ন হয় না। জায়গা মতো ডায়লগ বলার জন্য পরিচালকের প্রয়োজন, জায়গা মতো ঝগড়া করার জন্য একটা পরিচালকের প্রয়োজন, এবং জায়গা মতো সুন্দর রাত্রের আধারে গিয়ে খুন করতে যাচ্ছে ডাইরেক্টর, বলে রাতের আধারে খুন করতে যাচ্ছে, কিন্তু ওইখানে লাইটিংয়ের জন্য তখন ক্যামেরাম্যানের প্রয়োজন। এবং আমি অনেকগুলো শুটিং করে চলে আসলাম, সেখানে আমি যতগুলি শুটিং করলাম সবগুলি আমার পছন্দের, কিন্তু দেখা গেছে এটা 3 ঘন্টা ছবির জায়গায় এটা যা করেছে ওটা 5 ঘন্টা হয়ে গেছে। তো 5 ঘন্টার তো ছবি হবে না। আর আমি কোনটা ফেলবো? আমার সন্তানগুলি, মনে করো একটা বেশি সন্তান হলে 2 টাকা বাড়িতে বাড়ি করে দেবো, খাওয়াতে পারি না তা তো না। এই জন্য সেখানে সম্পাদকের প্রয়োজন। দেখো তো সম্পাদনা করে দেখো তো কোন দৃশ্যটা ফেলা যায় আর কোন দৃশ্যটা রাখা যায়। ওই এডিটার ওইটাকে ছোট করে সাজিয়ে সুন্দর করে ডাইরেক্টরকে বলে, এবার দেখেন আপনার মূল থিমটা ঠিক আছে কিনা। এফডিসি পড়ে দেখতে হবে কেন? এফডিসি কিছু জায়গা সরকারি জায়গা, কিছু জায়গা নিয়ে সরকার এফডিসির থেকেও বেশি মানে কাজের জন্যে একটুখানি জায়গাতে ওরা বিল্ডিং করছে। ওটা কিসের বিল্ডিং করছে জানি না, পুরো এফডিসি তো আমাদের আছে। এইটা এখানে পরিত্যক্ত কিছু নাই, এখানে কাজ হচ্ছে, শিডিউল পাওয়া যায় না, এখনও শিডিউল পাওয়া যায় না সেট নির্মাণের জন্য। ব্যস্ততা আগের মতোই আছে এখনও। সিনেমা হল কমে গেছে, সিনেমা আগে থেকে কমেছে, কিন্তু কাজ হচ্ছে, পরিত্যক্ত কিছু নাই। বাজেট আছে, বাজেটে অত টাকা উঠবে না। সিনেমা হল এখন 30-35টা ছিল 700, 30টা হলে সিনেমা চলে গিয়ে এত টাকা উঠবে? সাকিব তো টাকা কমায় না।
আগের মতো রমরমান নেই। তো আগে তো একটা হলে সিনেমা চললে 1 মাস পর্যন্ত লেখা, আমার প্রেম গীত যেটা দিয়ে করেছি, প্রেম গীত তো 2 বছর চলেছিল একটা হলে, ওই রূপালী বন্দর সিনেমা হলে 2 বছর। ওই এক হলে টাকা দিয়ে আমি এই 6তলা বিল্ডিংটা করেছি। এখন আর সেই সুযোগ নাই। সিনেমা তো ওই ইউটিউবের ছবির কোনো অভাব নাই, এই জন্য ওরা ওই কাজে কর্মে ব্যস্ত থাকে, সুযোগ পেলে ইউটিউবে ছবি দেখে, কাজ হলে চলে যায়, আবার ফিরে এসে পরের দিন বা রাতে ওখান থেকে আবার দেখে নেয়। ছবি আগের থেকে বেশি দেখে, কিন্তু সিনেমা হলে কম চায় আর কি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।